আমরা সামগ্রিকভাবে দেশের ফুটবলের এই পটচিত্র নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জনাব আবু নাঈম সোহাগ, সাধারণ সম্পাদক বাফুফে। সোহাগ ভাই, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি শুনতে পাচ্ছি। সোহাগ ভাই, একটু জানতে চাইবো, এএফসির প্রতিবেদন বা এএফসির চিঠির পর তার পরবর্তীতে আপনারা তদন্ত করা শুরু করেছেন, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এএফসির সেই চিঠির সূত্রটা কী ছিল বা উৎসটা কী ছিল, এবং এই এন্টায়ার প্রসিডিওরে এএফসির ভূমিকাটা কী ছিল? থ্যাংক ইউ। আমি আসলে খুব ইন ডিটেইল অনেক বিষয় হয়তো শেয়ার করতে পারবো না, জি, বিকজ আমাদের কাছে আসলে এই ম্যাচ ম্যানিপুলেশন বা গট আপ ম্যাচ বা ফিক্সড ম্যাচ বা এই সংক্রান্ত বিষয়গুলোতে যে আসলে প্রসিডিওর, ফিফা এবং এএফসি ওরা আসলে টোটাল বিষয়গুলো ওদের ভাষা হচ্ছে যে ইন্টিগ্রিটি ইস্যু। এটা হচ্ছে ফুটবলের একটা ইন্টিগ্রিটি ইস্যু। সেই ইন্টিগ্রিটি ইস্যু নিয়ে ওরা আসলে যেভাবে করে কাজ করে, তাতে করে আমাদের পজিশন থেকে যে ফিউচারে আমরা আমাদের আসলে যেভাবে করে আমাদের কর্মপদ্ধতিগুলো আমরা ফলো করব, আমাদের যে প্রসিডিউর গুলো অবলম্বন করতে হয়, আমাদের যে আমাদের যে বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে জোর দিয়ে কাজ করতে হয়, তো সেই অনেক বিষয় আমাদেরকে আমাদের পক্ষ থেকে শেয়ার করতে পারবো না। সেটা শুধুমাত্র প্রসিডিউর না, সেটা একদম রিটেন আমাদেরকে বলা রয়েছে যে মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা সংশ্লিষ্ট যারা আমাদের ক্লাব রয়েছে, ক্লাব অফিসিয়াল প্লেয়ার, যাদেরকে বিভিন্ন সময় আমরা যাদেরকে যাদেরকে ইন্টারোগেট করা হয়েছে, তো আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কখনোই কারোর সাথে শেয়ার করতে পারবো না, থার্ড পার্টি কারোর সাথে। বাট আজকে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যতটুকু আমাদের পক্ষে শেয়ার করা সম্ভব, আমরা একটা প্রেস রিলিজ দিয়ে একদম ঘটনার আদ্যপন্থা আমরা যতটুকু পেরেছি শুরু থেকে আমরা জানিয়েছি। ওয়েল, আমাদের তার আগে একটু বলতে হয় যে আসলে ফিফা বা এএফসি এরা কিভাবে কাজ করে। তারা আসলে থার্ড পার্টি কিছু এজেন্সির মাধ্যমে কাজ করে, এবং সেই যাদের কাজই হচ্ছে, সেই থার্ড পার্টি এজেন্সিগুলোর কাজই হচ্ছে যে বেটিং মার্কেটে সাসপিশাস, মানে সন্দেহজনক যদি কোনো বেটিং বা ইরেগুলার কোনো প্যাটার্ন যদি দেখা যায়, লেটস সে বাংলাদেশে আজকে আমাদের কোনো গ্রামের কোনো একটা জেলা ফুটবল লিগ নিয়ে যদি কেউ সেই সেই লাটভিয়া বা অন্য কোথাও বিশ্বের কোথাও যদি কোনো বেটিং সাইটে যদি কেউ সেই খেলাটা নিয়ে বেটিং করে, সো এই ডিজিটাল যুগে বা এই বৈশ্বিক এই যুগে তো আসলে সেটা কন্ট্রোল করার কোনো উপায় নেই। বাট বাট খেলাটার ইন্টিগ্রিটিটা সমুন্নত রাখার স্বার্থে, যে পবিত্রতা খেলাটার যে পবিত্রতা বা খেলাটার যে বৈশিষ্ট্য, সেই স্বাভাবিক বৈশিষ্ট্যকে ধরে রাখার স্বার্থে এখানে আসলে সবাইকে যার যার পক্ষ থেকে অ্যাক্টিভলি রোল পালন করতে হবে। সেই আঙ্গিকেই, যেহেতু ফিফা এবং এএফসির পলিসি হচ্ছে পাতানো খেলার ব্যাপারে জিরো টলারেন্স, এবং ইন দ্য সেম লাইন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমাদের বাফুফের গঠনতন্ত্র, আমাদের যে লিগের বাইলস রেগুলেশন, সবকিছুতেই কিন্তু আসলে পাতানো খেলার ব্যাপারে আমাদের পজিশনটাও, বাফুফের পজিশনটাও কিন্তু, বাফুফের সম্মানিত সভাপতি, আমাদের কার্যনির্বাহী কমিটি, আমাদের লিগ কমিটি, সকল ক্ষেত্রে যেহেতু আসলে পাতানো খেলার ব্যাপারে আমাদেরও পজিশন হচ্ছে জিরো টলারেন্স। সেই আঙ্গিকে কিন্তু যখনই এই বিষয়টা নিয়ে আমাদেরকে এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের তৃতীয় পক্ষের বরাত দিয়ে ডাটা উপাত্ত তথ্য সহ আমাদেরকে যখন আসলে তারা জানিয়েছে, এবং আমাদেরকে ওদের ভাষায় বলা হচ্ছে অ্যালার্ট করা, সেই অ্যালার্টটা পাওয়ার সাথে সাথে আমরা যখন বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে, কর্নার থেকে যখন আসলে ইনফরমেশন পাওয়া শুরু করলাম, এবং তখন কিন্তু বাফুফের যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কমিটি, আমাদের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি, যেটাকে আমরা বলে থাকি ফিক্সড ম্যাচ আইডেন্টিফিকেশন কমিটি, তারা কিন্তু গত 3-4 মাস ধরে টায়ারলেস এফোর্ট দিয়ে সিরিজ অফ মিটিং অনেক কাজ করে, এবং যেখানে আমাদের সেই কমিটিতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আমাদের জাতীয় নিরাপত্তার বিভিন্ন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, যেটা আমরা উল্লেখ করেছি, তথ্য নিয়ন্ত্রক বিভিন্ন সংস্থা, অনেকেরই সাপোর্ট নিয়ে আসলে আমরা একটা পর্যায়ে এসে কনক্লুসিভ একটা ক্লাসিফাইড রিপোর্ট, যেটা আসলে পাতানো খেলা শনাক্তকরণ কমিটির পক্ষ থেকে বাফুফে ডিসিপ্লিনারি কমিটির সাথে শেয়ার করা হয়। এবং অ্যাজ পার আওয়ার বিজনেস প্রসিডিউর, আমাদের ডিসিপ্লিনারি কমিটি সেই বিষয়ে গত 26 তারিখ 26 আগস্ট তারা মিটিং করে, তারা অ্যানোনিমাস কিছু ডিসিশন নেয়, এবং যে ডিসিশন গুলো হচ্ছে গিয়ে আজকের সংশ্লিষ্ট সকলের সাথে কমিউনিকেট করা হয়। সোহাগ ভাই, আপনি পাতানো খেলার ব্যাপারে বলেন, অন দ্যাট নোট একটু যদি আমি জিজ্ঞেস করি, লাইভ বেটিং, স্পট ফিক্সিং বা অনলাইন বেটিং এগুলো তো একতরফা ভাবেও করা যায়, কিন্তু পাতানো খেলার কথা যখনই আসছে সেই জায়গায় কিন্তু আসলে এক পক্ষ দিয়ে হয় না, সেক্ষেত্রে দুই পক্ষের একটা সমঝোতার ব্যাপার থাকে। বাট এই জায়গায় শাস্তির জায়গাটা আমরা দেখলাম শুধুমাত্র আরামবাগের ব্যাপারে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, তাহলে আপনাদের তদন্তকে শুধুমাত্র আরামবাগ ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি আপনারা এক্ষেত্রে
টোটাল পুরো এন্টায়ার প্রসিডিউরটা নিয়ে তদন্ত করেছিলেন? আমরা সকল কিছু নিয়ে তদন্ত করেছিলাম। আমাদের যখন বাফুফের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করা হয়, তখন কিন্তু আমাদেরকে শুধুমাত্র আরামবাগ না, আমাদেরকে সেখানে আমাদের বেশ কয়েকটি ম্যাচ নিয়ে কিন্তু আসলে তথ্যপত্র বা ডাটা দেওয়া হয়, এবং সেই বেশ কিছু ম্যাচ নিয়ে কাজ করতে গিয়ে অ্যাজ অ্যাজ আওয়ার প্রিলিমিনারি যে স্টেপ, সেই স্টেপের অংশ হিসেবে কিন্তু আমরা বেশ আরো দুই একটি ক্লাবের কাছেও কিন্তু আমরা আমাদের বিভিন্ন জিজ্ঞাসা, বিভিন্ন এক্সপ্লানেশন, তাদের কাছ থেকে জানতে চাওয়া, আর নাম্বার অফ কমিউনিকেশন, সেগুলো কিন্তু আমরা সম্পাদন করেছি অ্যাজ পার দ্য গাইডলাইন অফ বিএফএফ, পাতানো খেলা শনাক্তকরণ কমিটি। তো সেই যে বিভিন্ন আমরা জবাবগুলো পেয়েছি, এবং তারপরে কিন্তু অধিকতর ডাটা তথ্যপত্রের জন্য কিন্তু আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন, থার্ড পার্টি বা বিভিন্ন দুই একটি ইন্ডিপেন্ডেন্ট বডির সাথে আমরা সেগুলো নিয়ে কাজ করার একটা পর্যায়ে, যেহেতু আসলে আমাদের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি, তারা যেহেতু আসলে এই বিষয়গুলো নিয়ে একটা 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 নিয়মের মধ্যে থেকে একটা একটা সিকোয়েন্স ফলো করে কাজ করেছে, তো দিন শেষে আসলে আরামবাগ ক্রীড়া সংঘের বিষয়গুলোতেই আসলে তারা একদম যেটাকে আমরা বলি যে সুস্পষ্ট প্রমাণ পায়, এবং এর বাইরে যে আমরা কাজগুলো করেছি, তো সেই বিষয়গুলোতে প্রমাণ পাওয়া যায়নি। বাট আমরা আসলে মানে বটম লাইন যেটা বলতে চাই, যে আসলে এটা হচ্ছে যে একটা অনগোয়িং প্রসেস মিনস হচ্ছে যে খেলাটার পবিত্রতা বা ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য বিভিন্ন থ্রেট, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে আঘাত করার চেষ্টা থাকবে। এবং নট অনলি দ্যাট, আমরা যদি একটু কোভিড সিচুয়েশনে এশিয়ান ফুটবল কনফেডারেশন সেই গত বছর, আমরা স্পষ্ট মনে করতে পারি যে গত বছর কোভিড সিচুয়েশনটা যখন আসলে সেই সেপ্টেম্বর অক্টোবরের দিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন একটা চিঠি দিয়ে এশিয়ার 47টি দেশকে কিন্তু তারা অ্যাওয়ার করে যে কোভিড সিচুয়েশনে যেহেতু আসলে খেলাধুলা বন্ধ ছিল, সেক্ষেত্রে আসলে সেই কোভিড সিচুয়েশনের পরে যখন খেলাধুলা শুরু হবে, তখন খুব স্বভাবতই এই পাতানো খেলা বা স্পট ফিক্সিং অথবা ম্যাচ ম্যানিপুলেশন বা লাইভ বেটিং, অনলাইন বেটিং, এই বিষয়গুলো কিন্তু অনেক জোরে সোরে থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে তারা প্রত্যেকটা দেশকে অনুরোধ জানিয়েছে, তাদের ফুটবল ফেডারেশনগুলোকে অনুরোধ জানিয়েছে এই বিষয়গুলোতে যেন সজাগ দৃষ্টি রাখা হয়। সো এটা মানে অন সাইডেড বা মানে শুধু এই বছরের জন্য অন ইয়ার বা একটা মৌসুমের কোনো কাজ না, সবসময় এই বিষয়গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আসবে, যেটাকে আমাদেরকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এগুলোকে আমাদেরকে কমবেট করতে হবে, এবং এই বিষয়গুলোকে আমাদেরকে রেজিস্ট করতে হবে। সোহাগ ভাই, এবং সেই বিষয়ে অবশ্যই জি প্লিজ প্লিজ। এই ক্ষেত্রে কি ক্লাবগুলোর আপিল করার কোনো সুযোগ থাকে? আর যদি না থাকে, সেক্ষেত্রে কেন নেই এই ধরনের সুযোগ? না, অফকোর্স আপিল করার সুযোগ রয়েছে। আমাদের এটা আসলে বিএফএফ ডিসিপ্লিন কমিটির ডিসিশন, এবং আমাদের যে বিজনেস রুল, আমাদের যে প্রসিডিউরাল যে বিষয়গুলো রয়েছে, তো সেই অনুযায়ী অ্যাগ্রিভড যে কেউ বাফুফে অ্যাপিল কমিটির কাছে অ্যাপিল করতে পারে উইদিন সার্টেন টাইম ফ্রেম, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অ্যাপিল ফি জমা দিয়ে এনিবডি ক্যান অ্যাপিল। এবং সেটা বাফুফের যে আমাদের অ্যাপিল কমিটি রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপিল কমিটি, সেই অ্যাপিল কমিটি সেই জিনিসগুলোকে ডিল করবে। সোহাগ ভাই, আমি একটু স্পেসিফিকলি জিজ্ঞেস করতে চাই, যদি আপনার বলার এখতিয়ার থাকে সেক্ষেত্রে আপনি বলবেন, না হলে নাই। সেটা হচ্ছে এক্ষেত্রে আরামবাগের অভিযোগটা আসলে কোন জায়গায় স্পেসিফিকলি? তারা কি একদম পুরোপুরি ম্যাচ ফিক্সিং এর অভিযোগ পাওয়া গেছে, নাকি যেগুলো আমরা দেখছি বেটিং, স্পট ফিক্সিং কিংবা অনলাইন বেটিং, সেগুলোতে আসলে মূল সমস্যাটা কোন জায়গায় ছিল? যদি আপনার বলার এখতিয়ার থাকে সেক্ষেত্রে আপনি বলবেন। আমি একটু মানে একটু একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে জিনিসগুলো আসলে এরকম ছিল যে খেলাটাকে স্বাভাবিক যে খেলাটার গতি, সেই গতিটাকে নষ্ট করা হয়েছে। আমরা হয়তোবা জানি যে আসলে আজকের ম্যাচটাতে খুব স্বাভাবিকভাবে আরামবাগ হয়তোবা হারবে, তো সেক্ষেত্রে আসলে সেই হারবো আমি জানি, বা সেক্ষেত্রে হারার আগে আমি ঠিক করে বসে আছি যে আসলে আমি কয় গোলে হারবো, এই লেভেলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম আর কি। সো আমি এর থেকে বেশি আসলে আর শেয়ার করা, আই এম অ্যাফ্রেড যে আই কান্ট। ওয়েল, সোহাগ ভাই, আপনার লিমিটেশনের জায়গাটাও আমরা বুঝি, বাট সেক্ষেত্রে প্রশ্নটা আসলে ওইখানেও এসে যায় যে আমি কার সঙ্গে কয় গোলে হারছি, সেক্ষেত্রে তারও একটা পার্টিসিপেশন থাকে কিনা। এনিওয়েজ, আমি আরেকটা প্রশ্ন শেষ একটা প্রশ্ন করে আপনাকে বিদায় দিতে চাই। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ফুটবল পাড়ার একটা দাবি আছে, সেটা হচ্ছে যে দুটো দল রেলিগেটেড হয়েছে, ব্রাদার্স ইউনিয়ন এবং সেই সঙ্গে আরামবাগ, এই কোভিড পরিস্থিতি বিবেচনা করে তাদের একটা এই রেলিগেশনটা স্থগিত করার ব্যাপারে একটা কথা ছিল। আরামবাগের ব্যাপারে তো এখন কোনো প্রসঙ্গই আসে না, কারণটা হচ্ছে তারা এমনিতেই শাস্তির মুখে পড়ে গেছে। বাট পার্টিকুলারলি আমি ব্রাদার্স ইউনিয়ন নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, যে অনেকের একটা জোর দাবি আছে, ব্রাদার্স একটা ঐতিহ্যবাহী বা পুরনো ক্লাব,
এই মানবিকতার বিবেচনা থেকে বা কোভিড পরিস্থিতি বিবেচনা করে রেলিগেশন স্থগিত হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? আমার পক্ষে আসলে ইয়েস নো ঠিক এই মুহূর্তে এটার উত্তর দেওয়া সম্ভব না, বাট যেটা আমি বলতে পারি যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা তো আসলে যে কোনো একটা সিজন যখন আয়োজন করা হয় সিজনের একটা রেগুলেশনস থাকে, তো সেই রেগুলেশনস মেনটেন করে কিন্তু আমাদেরকে খেলাটা আয়োজন করতে হয় এবং সেই রেগুলেশনস মেনটেন করে কিন্তু টোটাল ফুটবলীয় কার্যক্রমটা, টোটাল লিগটি বা কম্পিটিশনসটা অ্যাডমিনিস্টার করা হয়। বাট অ্যাট দ্য সেম টাইম আবার আসলে বিশেষভাবে বিশেষ পরিস্থিতিতে অনেক সময় কিন্তু বিশেষ আঙ্গিকে বিশেষ দৃষ্টিকোণ থেকে অনেক কিছু বিচার বিশ্লেষণ করা হয়। সো আই থিঙ্ক টাইম উইল সে মানে এটার ব্যাপারে আসলে বাফুফের স্ট্যান্স কি বা বাফুফের ডিসিশনটা কি হবে। অর্থাৎ আমরা স্পেসিফিক এখনো কোনো কিছু ধরে নিতে পারছি না। সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।